জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, 2024-এর 30শে ডিসেম্বর আমাদের ইসরো এমন একটা হিস্টোরিক্যাল স্পেস মিশন সম্পন্ন করেছে যে এই মিশনের কথা পৃথিবীর স্পেস মিশনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কি এই মিশন? এই মিশনের নাম স্পিডএক্স মিশন। India has launched a new mission that it calls a vital stepping stone in its bid to become a space superpower. अंतरिक्ष में भारतीय वैज्ञानिकों को एक और कामयाबी मिली। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দীর্ঘ প্রস্তুতির পর স্পিডএক্স নামের এই যুগান্তকারী স্পেস মিশনটাকে সফলভাবে সম্পন্ন করেছে। সত্যি কথা বলতে কি, মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমাদের ইসরোর আজকের সফলতা এবং সক্ষমতা পৃথিবীর অনেক বড় বড় দেশের পক্ষেই কিন্তু কল্পনা করতে পারাটাও যথেষ্ট কঠিন। আর তাই যখন স্পিডএক্স রকেট ভারতের ভূমি থেকে আকাশে উঠে যাচ্ছিল, তখন এক মুহূর্তের জন্য আমাদের অন্তত মনে হচ্ছিল যে এই রকেট শুধুমাত্র কিছু সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নয়, বরং 140 কোটি ভারতীয়র আশা স্বপ্নকে বহন করে আকাশ বাতাস ভেদ করে ঠেলে মহাকাশে উঠছে। এই মিশনে ভারত যে শুধু একটা রকেট উৎক্ষেপণ করেছে এমন নয়, এর মধ্যে দিয়ে ভারত এখন আমেরিকা, রাশিয়া এবং চীনের পরে চতুর্থ দেশ হিসাবে এই সেই সম্মানিত এলিট ক্লাবের সদস্য হতে চলেছে। जब अंतरिक्ष में जाएगा, हिंदुस्तानी लेकर के जाएगा। हिंदुस्तान के वैज्ञानिकों के द्वारा हुआ, हिंदुस्तान के पुरुषार्थ के द्वारा हुआ होगा। तब विश्व के अंदर हम चौथे देश बन जाएंगे जो मानव को अंतरिक्ष में पहुंचाने वाले बन जाएंगे। শুধু তাই নয়, এই অ্যাম্বিশাস স্পেস মিশনের মাধ্যমে ভারত মহাকাশে বহু বছর ধরে রাজত্ব করে আসা আমেরিকা এবং রাশিয়াকে সরিয়ে নতুন নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে চলেছে। এখন প্রশ্ন হলো, কি এই স্পিডএক্স মিশন? এই স্পিডএক্স উৎক্ষেপণ ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? কিভাবে এই মিশন কাজ করবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই মিশনের মাধ্যমে ভারত কিভাবে পৃথিবীর স্পেস মিশনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে চলেছে, সবটাই বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওটাতে। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটাকে লাইক করবার জন্য এবং সাবস্ক্রাইব করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আমরা জানবো এই স্পিডএক্স মিশন আসলে কি। স্পিডএক্স মিশন হলো একটা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। আই রিপিট, স্পিডএক্স মিশন হলো একটা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। এখানে স্পেস মানে মহাকাশ আমরা জানি, আর এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষা। কিন্তু ডকিং মানে কি? ডকিং মানে বাংলায় হলো সংযুক্তিকরণ বা যোগাযোগ স্থাপন। মহাকাশ গবেষণায় এটি এমন একটা প্রক্রিয়া যেখানে দুটি মহাকাশযান মহাকাশে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। অর্থাৎ আক্ষরিক অর্থে ডকিং মানে হলো দুটি জিনিসকে সুনির্দিষ্টভাবে একত্রিত করা। একটু সহজ উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন ধরুন, আকাশে উড়ছে এরকম একটা এরোপ্লেনে অন্য এরোপ্লেন থেকে তেল সরবরাহ করার প্রক্রিয়াটাকেও কিন্তু ডকিং প্রক্রিয়া বলা যেতে পারে। এই প্রক্রিয়ায় একটা ট্যাঙ্কার এয়ারক্রাফট যেটা তেল বহন করে নিয়ে যাবে এবং একটি গ্রাহক এয়ারক্রাফট যেটা তেল গ্রহণ করবে আর কি, উভয় আকাশে নির্ধারিত গতিতে একটা নির্দিষ্ট উচ্চতায় একে অপরের কাছাকাছি আসে। এখানে এই যে উচ্চতা এবং বেগ কথাটা বললাম, এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এই উচ্চতা এবং বেগ কিন্তু একই থাকতে হবে, কারণ দুটি প্লেন যদি একই বেগে ছোটে, একই উচ্চতায় থাকে, তাহলেই কেবলমাত্র একটা এরোপ্লেনের সাপেক্ষে আর একটা এরোপ্লেনকে স্থির দেখাবে, মানে তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ শূন্য হবে, আর সেক্ষেত্রেই কিন্তু তেল ভরাটা সম্ভব হবে। এবার এই একই বেগে একই উচ্চতায় দুটো প্লেন যখন প্রচণ্ড বেগে ছুটে চলছে, তখন বুম বা প্রোব অ্যান্ড ড্রোগ সিস্টেম ব্যবহার করে ট্যাঙ্কার প্লেন গ্রাহক প্লেনের সঙ্গে সংযুক্ত হয় এবং তেল সরবরাহ করে। তেল সরবরাহ সম্পন্ন হলে প্লেন দুটি আবারও আগের মতো আলাদা হয়ে যায়। যদিও এটি সাধারণত এয়ার টু এয়ার রিফুয়েলিং বা ইন ফ্লাইট রিফুয়েলিং নামেই বেশি পরিচিত, তবে এটি আংশিকভাবে ডকিংয়ের মতোই, কারণ এটি সুনির্দিষ্টভাবে দুটি ভিন্ন যানকে কিন্তু সংযুক্ত করছে। তবে মহাকাশ ডকিংয়ের তুলনায় এটি স্বল্প সময়ের জন্য এবং শুধুমাত্র জ্বালানি স্থানান্তরের জন্যই ব্যবহার করা হয়। যদিও এই প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং এটা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং অবশ্যই পাইলটদের অত্যন্ত দক্ষতার প্রয়োজন। এখন যদি কোনো কারণে মহাকাশে পৃথিবীর চারপাশে প্রচণ্ড বেগে ছুটে চলা একটা মহাকাশযানে জ্বালানি ভরা, অন্য কোনো মেশিনারি স্থানান্তরিত করা বা মহাকাশযানটিকে সারানোর জন্য আর একটা ছোট উপগ্রহ তার সঙ্গে সংযুক্ত করা হয়, তখন সেটাকে আমরা বলবো স্পেস ডকিং। আশা করি ব্যাপারটা বোঝা গেল বা বুঝতে পারলেন। এখন পৃথিবীর আকাশে একটা এরোপ্লেনের সঙ্গে আর একটা এরোপ্লেনকে
সংযুক্ত করাটা ভীষণ কঠিন কাজ। এবার মহাকাশে প্রচণ্ড গতিতে ছুটে চলা দুটো উপগ্রহকে একটার সঙ্গে আরেকটাকে স্মুথলি সংযুক্ত করাটা আরও কত কঠিন কাজ, বিষয়টা একটু ভাবতে চেষ্টা করুন। আর এই কঠিন কাজটাই আমাদের ইসরো সফলতার সঙ্গে সম্পন্ন করেছে আমাদের এই স্পিডএক্স ডকিং এক্সপেরিমেন্টের মাধ্যমে। এই এক্সপেরিমেন্টে আমাদের ইসরো একটা রকেট উৎক্ষেপণ করছে, যে রকেট দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যাচ্ছে। প্রতিটি স্যাটেলাইটের ওজন 220 কেজি। একটি স্যাটেলাইটের নাম চেজার স্যাটেলাইট আর আরেকটা স্যাটেলাইটের নাম টার্গেট স্যাটেলাইট। এখন এই রকেটটি যখন মহাকাশে গিয়ে পৌঁছবে তখন এই দুটি স্যাটেলাইটকে পৃথক পৃথক দিকে পাঠানো হবে, যাতে তারা 10 থেকে 20 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে পারে নিজেদের মধ্যে। এই স্যাটেলাইট দুটি প্রায় 28,800 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলবে, অর্থাৎ একটা বুলেটের বেগের 10 গুণ বেশি বেগে চলবে। অর্থাৎ এই অবিশ্বাস্য গতিতে চলার সময় স্যাটেলাইট দুটি তাদের থ্রাস্টারের মাধ্যমে তাদের গতিকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যাতে তাদের আপেক্ষিক গতিবেগ কমে দাঁড়াবে মাত্র 0.036 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার মতো এই রকম আপেক্ষিক বেগ, যেটা আসলে শূন্যের কাছাকাছি। সহজ করে বললে, যদি চেজার স্যাটেলাইট 8 লাখ সেন্টিমিটার পার সেকেন্ড গতিতে চলে, তবে টার্গেট স্যাটেলাইটের গতি হবে 7,99,999 সেন্টিমিটার পার সেকেন্ড। মানে মহাকাশে প্রচণ্ড বেগে ছুটে চলা দুটো স্যাটেলাইট একই দিকে একই উচ্চতায় একই বেগে চলবে, মানে করে তাদের আপেক্ষিক বেগ শূন্য হবে। আর একটা স্যাটেলাইট থেকে আরেকটা স্যাটেলাইট একেবারে স্থির দেখাবে, ওই এরোপ্লেনের মতো আর কি। তবে এটা হবে গিয়ে মহাকাশে ওই প্রচণ্ড বেগে ছুটে চলার সঙ্গে সঙ্গে। আর তাই এটা ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একটা অনন্য কীর্তি। কারণ সামান্যতম প্রযুক্তিগত ভুল বা হিসেবে ভুল হলে কিন্তু এই দুটো স্যাটেলাইটই সংঘর্ষের ফলে নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। আর তাই সফলতা নিশ্চিত করতে একই সময়ে উন্নত সেন্সর, কম্পিউটারের প্রতি মিলিমিটার গতি এবং মাইক্রো কোণকে বিশ্লেষণ করবে, যাতে স্যাটেলাইট দুটি নিরাপদ দূরত্বে একে অপরের সঙ্গে স্মুথলি যুক্ত হতে পারে। আর এই প্রক্রিয়াটার নামই হলো ডকিং, যেটা আমি আগেই বলেছি। এটা অত্যন্ত সূক্ষ্ম এবং অবিশ্বাস্য রকমের জটিল। সামান্যতম ভুলেই পুরো মিশনটাই কিন্তু ফেল করে যেতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। তবে যখন এই দুটো স্যাটেলাইট মহাকাশে প্রচণ্ড বেগে ছুটে চলার সময় সফলভাবে একে অপরের সঙ্গে যুক্ত হবে, তখন নিঃসন্দেহে এর মধ্যে দিয়ে ভারতের মহাকাশ গবেষণায় একটা নতুন অধ্যায় সূচনা হবে। সো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, এই পরীক্ষাটা সফল হলে পৃথিবীর ইতিহাসে আরও একটা নতুন পরাশক্তির উদয় হবে, যার নাম ইসরো। এখন প্রশ্ন হলো, আমরা এই স্যাটেলাইটের ডকিংয়ের পেছনে এত টাকা কেন খরচ করছি এবং এই পরীক্ষা থেকে আমরা আসলে কি কি সুবিধা পাবো? দেখুন, এই স্পেস ডকিং এক্সপেরিমেন্টটা সফল হলে প্রথম যে সমস্যাটার সমাধান হবে সেটা হলো স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যয় অনেকটা কমে যাবে। এমনিতেই আমাদের ইসরোর স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ হলিউডের একটা সিনেমা তৈরির থেকেও অনেক অনেক কম। এখন এই স্পেস ডকিং এক্সপেরিমেন্টটা সফল হলে সেই খরচটা আরও অনেক গুণ কমে যাবে। কেন বলছি একথা? কারণ আমরা জানি মহাকাশে যদি কোনো স্যাটেলাইট খারাপ হয়ে যায় বা তার জ্বালানি ফুরিয়ে যায় বা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যা হয়, অথবা ওই মহাকাশযানের সঙ্গে নতুন কোনো যন্ত্রাংশ জোড়ার প্রয়োজন হয়ে পড়ে, তাহলে বর্তমানে নতুন একটা স্যাটেলাইটকে আমাদের উৎক্ষেপণ করতে হয়। আর আমরা জানি যে একটা স্যাটেলাইট উৎক্ষেপণ অত্যন্ত ব্যয়বহুল। যদি হিসেব করে দেখা যায়, প্রতি উৎক্ষেপণে প্রতি কিলোগ্রাম পেলোডের জন্য আমাদের ইসরোতে 3,000 থেকে 40,000 মার্কিন ডলার পর্যন্ত খরচ হয়। উদাহরণস্বরূপ, যদি একটা 200 কেজি ওজনের স্যাটেলাইটকে উৎক্ষেপণ করতে হয়, গড়ে প্রতি কিলোমিটার খরচে $35,000 করে মোট খরচ হবে $7 মিলিয়ন বা 56 কোটি টাকারও বেশি। একইভাবে একটা পোলার স্যাটেলাইটকে যদি লঞ্চ করতে হয়, তাহলে সেক্ষেত্রে 200 থেকে 250 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। আর যদি নাসা এই কাজটা করে, তাহলে কিন্তু ইসরোর থেকে 3-4 গুণ বেশি খরচ হয়। যাই হোক, এখন যেহেতু আমরা ডকিং প্রযুক্তিকে আয়ত্ত করতে পারলাম, তাই ভারত এখন ওই স্যাটেলাইটকে মেরামত করবার জন্য একটা ছোট স্যাটেলাইটকে পাঠাতে পারবে, যে আগের স্যাটেলাইটের কক্ষপথে আগের স্যাটেলাইটকে মেরামত করে দিতে পারবে বা জ্বালানি ভরে দিতে পারবে। অর্থাৎ ইসরোর পাঠানো স্যাটেলাইটগুলোর কার্যক্ষমতা আরও 5 বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। এর ফলে ভারতের স্যাটেলাইট মিশনগুলো আরও বেশি সাশ্রয়ী হবে, মানে আরও কম খরচে আমরা স্পেস মিশন
করতে পারবো। তাছাড়া যেহেতু আমরা ডকিং প্রযুক্তি আয়ত্ত করতে পারলাম, তাই এবার আমরা কিন্তু সব প্রযুক্তিতেই নিজেদের মহাকাশ স্টেশন তৈরি করতে পারবো স্পেসে। অর্থাৎ 2035 সালের মধ্যে আমরা আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করতে পারবো বলে আমরা সকলেই কিন্তু আশা করছি। এখানে একটা কথা বলে রাখি, একটা মহাকাশ স্টেশন হলো মহাকাশে ভাসমান একটা বড় বিল্ডিং এর মতো, যেটাকে কিন্তু পুরোপুরি একবারে উৎক্ষেপণ করা সম্ভব নয়। স্টেশনটিকে একাধিক অংশে ভাগ করে উৎক্ষেপণ করতে হয় এবং মহাকাশে কিন্তু সেই অংশগুলোকে জোড়া লাগিয়ে তারপরে গিয়ে বড় মহাকাশ স্টেশনটাকে তৈরি করতে হয়। এখন প্রতিটি অংশকে স্পেসে অ্যাসেম্বল করবার জন্য স্পেস হ্যান্ডশেকের দরকার হয়, যে স্পেস হ্যান্ডশেক কিন্তু একটা নিখুঁত ডকিং প্রযুক্তিতেই সম্ভব, যেটা কিন্তু আমরা আয়ত্ত করে ফেললাম। এখন স্পেডএক্স মিশনটাকে সফল করতে পেরে যেহেতু আমরা সেই দক্ষতাটাকে পুরোপুরি অর্জন করতে পারলাম, আর এই সফলতার উপরে ভর করেই কিন্তু আমরা অনায়াসে 2035-এর মধ্যে আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন করতে সক্ষম হব বলেই আমাদের বিশ্বাস। আমরা সবাই জানি যে স্পেস সুপার পাওয়ার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য মহাকাশে একটা নিজস্ব স্পেস স্টেশন থাকাটা কতটা জরুরি। তাছাড়া 2040 সালের মধ্যে আমরা চাঁদে একজন ভারতীয় নভোচারীকে পাঠানোর পরিকল্পনা করছি এবং সেই সঙ্গে চন্দ্র মিশন 4-এর মাধ্যমে চাঁদের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্যও কিন্তু আমরা অলরেডি নিয়েছি। আর এই মিশনগুলোর সফলতার জন্য নিখুঁত ডকিং প্রযুক্তি কিন্তু অপরিহার্য। অর্থাৎ 2040 সাল নাগাদ একজন ভারতীয় নভোচার চাঁদের মাটিতে পা রাখবে, এটা কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। এখন যে কোনো ক্ষেত্রে ভারতের সফলতা ভারতীয় হিসাবে আমাদেরকে গর্বিত করে, অনুপ্রাণিত করে। তাই আজকের এই ভিডিওটাতে ঈশ্বরের এই উচ্চাকাঙ্ক্ষী মিশনটাকে বলতে পেরে কিন্তু আমিও গর্ববোধ করছি। আশা করি আপনারাও গর্ববোধই করবেন। তো এই হলো পুরো গল্প। যদি ভালো লাগে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।